মিস্টার সালাউদ্দিন, আপনি আপনাদের 31 দফা কিন্তু যারা পড়েছেন তারা কিন্তু পূর্ণাঙ্গ একটা চিত্র দেখতে পেয়েছে। সেখানে আসলে এই রাষ্ট্র মেরামত যেটা বলা হচ্ছিল, পরবর্তী কার্যক্রম কি হবে, বলা হচ্ছে পরপর দুবার কেউ ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতা বা প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আমি একটা বিষয়, আপনি যেহেতু বলছিলেন, এটি কিন্তু এখন একেবারে বেদবাক্যর মতো। আমরা প্রত্যেকেই কিন্তু গণমাধ্যমে নানা রকম চিত্র দেখতে পাচ্ছি। আমরা যেমন গুম খুনের চিত্র দেখতে পাচ্ছি, আর্থিক খাতে যে বিশৃঙ্খলা সেটাও দেখতে পাচ্ছি, জুডিশিয়ারি কিলিং যেটি সেটাও আমরা দেখতে পাচ্ছি। আপনি বলছিলেন যে যারা ছাত্রলীগের রাজনীতি করতো তারা কিন্তু বিচারকের আসনে, বিচারপতির আসনে তারা বসে আছে, কিন্তু আমরা এমনও তো দু একজন বিচারপতির নাম দেখেছি, তাদের মধ্যে একজন কারাগারে আবদ্ধ আছেন। দ্বৈত নাগরিকত্ব নিয়েও কিন্তু বাংলাদেশে তারা বিচার কাজ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে যারা শপথ গ্রহণ করতে পারেন তারা কি ডুয়েল সিটিজেন হয়ে কি করতে পারেন কিনা, তাদের বিচার কার্যগুলো কিভাবে হবে, সেই জায়গাটা কেউ বিশ্লেষণ করবেন। শুধু ছাত্রলীগের রাজনীতি করেছে বলে বিচারপতি হয়েছে, কিন্তু এই যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে যারা বড় বড় অনেক কথা বললো, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়েও নানা রকমভাবে কটূক্তি করেছেন, এনাদের সম্পর্কে আপনার বিশ্লেষণ কি? এটা তো ব্যক্তি পর্যায়ে চলে গেল। আপনি মিন করেছেন বোধহয় শামসুদ্দিন চৌধুরী মানিকের কথা, বা আপনি হয়তো মিন করেছেন এনায়েতুর রহিমের কথা, যিনি বলেছেন যে তারা শপথবদ্ধ রাজনীতিবিদ, বিচারক হয়ে। তো তাদের ব্যাকগ্রাউন্ড কি আপনারা জানেন। আমি ব্যক্তি পর্যায়ে আসলে সমালোচনাটা নিজে পছন্দ করি না, করতে চাইও না। এখন কেউ যদি ছাত্রলীগের রাজনীতির মধ্যে কেন্দ্রীয় সভাপতি থাকেন, সেক্রেটারি থাকেন, পরবর্তীকালে এসে যদি তারা প্রধান বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হন এবং ওখানে বসে তারা ছাত্রলীগের মতোই আচরণ করেন, বড়ই দুর্ভাগ্যজনক যেগুলো হয়েছে আর কি বিভিন্ন ব্রাঞ্চে। আর কোনো আরেকজন জাস্টিসের কথা বললেন, আমি নাম আর পুনরুল্লেখ করতে চাই না, এটা ইনসেনিটি আছে অনেকটা। তারা বিচার ব্যবস্থাকে কিভাবে নষ্ট করেছে সেটার নজির তো আছেই জাতির সামনে। আমি যে কথাগুলো আপনি জিজ্ঞেস করেছেন 31 দফা সম্পর্কে, আমি আপনার জন্য একটা বইও নিয়ে এসেছি। 31 দফা আমরা যেটা প্রিন্ট করছি এটাই আমি দেখছিলাম। আমরা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা, ভবিষ্যৎ বাংলাদেশ কীরকম হবে, আসলে এটার উপরেই কথা বলতে চেয়েছিলাম আজকে। সেটা 2022 সনে একবার আমাদের দলের পক্ষ থেকে সেমিনার করে পাবলিক করা হয়েছিল 27 দফা। তখন বলা হয়েছিল যে এই 27 দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এটা দিয়েছিলেন, ওয়েস্টিন হোটেলে সম্ভবত সেমিনারটা হয়েছে, এবং ওখানে ওপেন রাখা হয়েছিল যে আমরা স্টেক হোল্ডার, বিশিষ্টজন এবং বুদ্ধিজীবী সমাজের সর্বস্তরের মানুষের পরামর্শ এই বিষয়ে যা থাকবে, যেটু গ্রহণযোগ্য আমরা গ্রহণ করব, সেটা পরবর্তীতে আমরা সংশোধন করব। অ্যাকর্ডিংলি 2023 সালে 13ই জুলাই এটা জনসভার মধ্য দিয়ে আমাদের এই 31 দফা আমরা জনগণের সামনে উপস্থাপন করি, জাতির সামনে উপস্থাপন করি। তার মধ্যে প্রথম ছিল আর কি আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা নাম দিয়ে সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে। তার মধ্যে আমরা বলেছিলাম যে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারকে হটানোর গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত শরিক দল আমাদের সাথে আন্দোলনে শরিক ছিলেন, যুগপৎ আন্দোলনে শরিক ছিলেন, যে সমস্ত গণতান্ত্রিক শক্তি আমাদের সাথে ছিলেন, তাদেরকে নিয়েই পরবর্তী একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যখনই হবে, তখনকার সময়ে নির্বাচন পরবর্তী একটি জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা হলে সেই সরকার এই দফাগুলো, 31 দফা সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে। তার মধ্যে 1 নাম্বার ছিল যে যেহেতু এই সংবিধানকে আওয়ামী লীগ একদম কেটে ছেটে তাদের আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করার মতো অবস্থা করেছিল, সেই জন্য এটার ব্যাপক একটা গণতান্ত্রিক সংস্কার জনগণের অভিপ্রায় অনুসারে করা হবে। সেই জন্য সংবিধান সংস্কার কমিশন আমরা গঠন করব। এখন সেই সংবিধান সংস্কারের মধ্যে আমরা মোটা দাগে যা যা চাই সেটার কিছু এখানে উল্লেখ 31 দফায় আছে, বাট বিস্তারিত কাজগুলো এখন করতে হবে আমাদের। এবং এই কমিটমেন্টটা আমাদের ছিল, জাতির কাছে এই অঙ্গীকারটা ছিল, যদি আমরা জনগণ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা বসাতে চায়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তখন আমরা এগুলো বাস্তবায়ন করব। অনেকটা ইলেকশন ম্যানিফেস্টোর মতো। সেইটার মধ্যে যেমন আমরা উল্লেখ করেছি যে আমরা পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবেন না এই বিধান রাখব, এবং দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চ কক্ষের একটা
পার্লামেন্টের ব্যবস্থা করব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের। সেটা ওই বিভিন্ন দেশে যেমন সিনেট টাইপের আছে আর কি, উচ্চকক্ষ। তারা সমাজের বিভিন্ন বিষয়ে জ্ঞান সম্পন্ন বিশিষ্টজন, বিভিন্ন শ্রেণী পেশায় প্রজ্ঞাবান লোক, তাদের মধ্য থেকে নেওয়া হবে। এবং এটাতে সংসদীয় ব্যবস্থায় আরও বেশি আমরা এনরিচড হব আমাদের আইন প্রণয়ন কাজে এবং বিভিন্ন কাজে। আমাদের এখানে উল্লেখ ছিল যে আমরা যেমন ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার চেষ্টা করা হবে। যেহেতু আমরা একটা পার্লামেন্টারি টাইপ অফ মানে একনায়কতন্ত্র চাই না, আমরা চাই যে বাংলাদেশে একটি ব্যালেন্সড গভর্নমেন্ট হবে, যারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে, পার্লামেন্ট দায়বদ্ধ থাকবে, সেই রকম একটি ভারসাম্যপূর্ণ ক্ষমতার